ওখানে কিন্তু সারা বছর বরফ আছে। ওয়ার্ল্ডের সব থেকে লম্বা স্কিইং ট্রেল হচ্ছে এই গুলমার্গে। ওই নিচে থেকে আমরা উপরে উঠে এসেছি। এই লা ভেগাস রেস্টুরেন্টের হট চকলেটের চুমুক দিতে দিতে সময় কাটাচ্ছি গুলমার্গে। অসাধারণ একটা অভিজ্ঞতা। আমরা বেরিয়ে পড়লাম আজকে গুলমার্গের উদ্দেশ্যে, কিন্তু এখন আমরা যাচ্ছি ডাল লেকের সব থেকে সুন্দর যে অংশ, জমজমাট যে অংশ, গোল্ডেন লেক। পুরো হাউস বোটের একটা ভার্চুয়াল ট্যুর থাকবে। इसका रेट है सर अभी चल रहा है। ব্যাপারটা মোটেই সুবিধার মনে হচ্ছে না। ঘোড়ায় যারা আসেন, এই হচ্ছে ঘোড়াওয়ালারা আসছে। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। শ্রীনগরে আজকে আমাদের তৃতীয় সকাল। আজকে আমরা এখান থেকে যাব গুলমার্গ। আমরা রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। কাশ্মীরে যেহেতু প্রচুর বরফ পড়ে, তাই প্রতিটা বাড়ির মাথাটা কিন্তু এরকম ঢালু, যাতে বরফটা সহজে নেমে যায়, না জমতে পারে। আমরা বেরিয়ে পড়লাম আজকে গুলমার্গের উদ্দেশ্যে, কিন্তু অনলাইনে টিকিট শেষ। দেখা যাক অফলাইনে গিয়ে টিকিট আমরা জোগাড় করতে পারি কি না। এই হচ্ছে লালচক মার্কেট, এখানকার সব থেকে ফেমাস কেনাকাটার জায়গা। ব্রিজের উপর দিয়ে রাস্তাটা দুটো দিকে ভাগ হয়ে যাচ্ছে। একটা দিকে চলে যাচ্ছে গুলমার্গ, আর অন্য দিকটায় চলে যাচ্ছে দোদপাত্রি। দোদপাত্রি মানে সেখানে একটা নদী আছে, সেই নদীর জলটা পাথরের গায়ে লেগে লেগে এমন ফেনা হয় যেন মনে হয় দুধের মতো, সেই কারণে নাম দোদপাত্রি। অনেকটা রাস্তা চলে এসেছি। এখান থেকে গুলমার্গ আরও 48 কিলোমিটার, এবং টাংমার্গ থেকে উপরে যে ওঠা, সেই ওঠাটা তো চড়াই রাস্তা, সেই রাস্তায় সময়টা একটু বেশি লাগবে। সেই রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর। আমরা চলেছি গুলমার্গ। গেটওয়ে টু গুলমার্গ বলে একটা তোরণ করা আছে, সেই তোরণ পেরিয়ে গুলমার্গের রাস্তায়। একেবারে সোজা নাক বরাবর রাস্তা, আর সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে মাউন্ট আফরাওয়াত, তার উপরে যে বরফ, পুরো বরফে ঢেকে রয়েছে। সেকেন্ড ফেজে গেলে ওই পর্যন্তই যাওয়া যায়। ফার্স্ট ফেজ অবশ্য কাংডাউরি পর্যন্ত, সেটা কিছুটা নিচে। এই যে রাস্তার সামনের দিকে চলে যাচ্ছে, এটা দিয়ে পৌঁছে যাবেন দোদপাত্রি। ওই দেখুন, এখান থেকে 38 কিলোমিটার এই দোদপাত্রির বোর্ড। এই রাস্তা চলে যাচ্ছে দোদপাত্রির দিকে। ওই দূরে গুলমার্গের পাহাড় মাউন্ট আফরাওয়াত দেখা যাচ্ছে। তো এখানে তার আগে একটু চা খাওয়ার জন্য দাঁড়ানো হয়েছে। আর এখানে পাশেই একটা রয়েছে ফ্যাক্টরি আউটলেট গার্মেন্টসের, 100 টাকা করে সোয়েটার বলছে। তো চলুন দেখি 100 টাকায় কীরকম সোয়েটার পাওয়া যায়। আর এছাড়া এখানে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আখরোট সেটাও বিক্রি হচ্ছে। তো এখান থেকে আখরোট কিনেছি, জানি না কোয়ালিটি কেমন হবে। এই যে প্যাকেটগুলো 1 কেজি 150 টাকা করে কিনলাম, এবং তার সাথে অনেকগুলো ফাও দিল, যেটা বাসে বা গাড়িতে বসে বসে খাওয়া যাবে। তো এনাদের আখরোটের বাগান আছে, সেখান থেকে মানে সোজা কথায় বলা যায় আখরোট চাষি। তো সেই কারণে এদের দামটা তুলনায় কিছুটা কম হয়। গাড়ি করে এনে এখানে গুলমার্গে বিক্রি করে। শ্রীনগরের দাম কিন্তু তুলনায় কিছুটা বেশি। হ্যাঁ, তিন গেছে নাকি গান শিখতে? উপরের পাহাড়ে হচ্ছে গুলমার্গ, আর তার নিচে এই জায়গাটার নাম হচ্ছে টাংমার্গ। এই টাংমার্গেও কিন্তু অনেক থাকার জায়গা আছে। আপনারা যদি মনে করেন গুলমার্গ কিংবা টাংমার্গে থাকবেন, তাহলে এই টাংমার্গেও থাকার জায়গা আছে, আর উপরে গুলমার্গ সেখানেও থাকার জায়গা আছে। আর যদি আপনারা ভাবেন ডে ট্রিপ করবেন, শ্রীনগর থেকে এসে গুলমার্গের গন্ডোলা চেপে আবার শ্রীনগর ফিরে যাবেন, সেটাই সকলে করে থাকেন, সেটা তো করতেই পারেন। 100 रुपये में 100 में 100 में 100 में।
এখান থেকে আমাদের শুরু হলো পাহাড়ের উপরে ওঠা। মানে গুলমার্গ কিন্তু অনেকটা উপরে, এই পাহাড় বেয়ে বেয়ে আমাদের গাড়ি এখন উপরে উঠছে গুলমার্গের উদ্দেশ্যে। সেখানে হচ্ছে গাড়ি পার্কিং জোনে আমাদের গাড়ি থাকবে। সেখান থেকে হেঁটে যেতে হয় গুলমার্গের যে টিকিট কাউন্টার এবং গন্ডোলার যে এন্ট্রি পয়েন্ট সেখানে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে NH 701A, এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে। অবশেষে পৌঁছে গেছি গুলমার্গ। কাশ্মীরের প্রধান তিনটি যে জায়গা, শ্রীনগর, সোনমার্গ, গুলমার্গ। শ্রীনগর তো আমাদের দেখা হয়েছে, কালকে গেছিলাম সোনমার্গ, আর আজকে লাস্ট বাট নট দ্য লিস্ট গুলমার্গ। কত গাড়ি এসেছে, ভিড়টা এই মে মাসে এখানকার ভিড় যেটা সেটা একবার দেখুন। আমরা এসে পৌঁছে গেছি গুলমার্গ গন্ডোলার যে পার্কিং জোন, সেই পার্কিং জোন থেকে গন্ডোলার যে টিকিট কাউন্টার কিংবা গন্ডোলার যে এন্ট্রি পয়েন্ট, সেটা প্রায় হেঁটে পাকা রাস্তা, একদম পাকা রাস্তা, 1 কিলোমিটার মতো রাস্তা। ঘোড়াওয়ালারা আপনাকে চেপে ধরবে যে ঘোড়া করে চলুন, কিন্তু এই রাস্তাটা ঘোড়া করে যাওয়ার মতো নয়, একদম পায়ে হাঁটা রাস্তা, প্লেন রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা যাব টিকিট কাউন্টার পর্যন্ত এবং দেখাবো কোথা থেকে গন্ডোলায় আপনারা চড়বেন। এই পার্কিং জোন, এই সামনে একটা শিব মন্দির আছে, আর এই হচ্ছে গুলমার্গের লাস্ট গ্রিন মেডো। এই যে পাহাড়ের উপরে বরফ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাউন্ট আফরাওয়াতের উপরে। সেকেন্ড ফেজে এই বরফের উপরেই যাবেন, আর ফার্স্ট ফেজ এই যে পাইন গাছের জঙ্গলটা শেষ হচ্ছে যেখানে, সেরকম জায়গায় মাঝামাঝি একটা জায়গায়, সেটা হচ্ছে কংডোরি পয়েন্ট। সেখানে এই মুহূর্তে কিন্তু কোনো বরফ নেই। এই হচ্ছে এখানে থাকার জন্য পাইন ভিউ রিসর্ট। এই হচ্ছে পার্কিং জোন। এইখানে আই লাভ গুলমার্গ সাইনেজ দেওয়া রয়েছে, আর পেছনে হচ্ছে মাউন্ট আফরাওয়াত। এই পার্কিং জোনে পার্কিং করে এই যে গেট, এই গেট দিয়ে পায়ে হেঁটে যেতে হবে। এটাতে ঘোড়াতেও যাওয়া যায় এই রাস্তা দিয়ে, কিন্তু এটা পায়ে হেঁটে যাওয়া 1 কিলোমিটার রাস্তা। ওই যে দূরে হাট যেগুলো দেখা যাচ্ছে, ওখানেই হচ্ছে টিকিট কাউন্টার। এরকম সুন্দর বাঁধানো ঝকঝকে রাস্তা, এই রাস্তায় ঘোড়া নেওয়ার কোনো দরকার নেই। টিকিট কাউন্টার বা গন্ডোলাতে যেখানে চাপতে হয়, গন্ডোলা বোর্ডিং পয়েন্ট যেটা, পায়ে হেঁটেই চলে যেতে পারবেন। 1 কিলোমিটার রাস্তা, সুন্দর রাস্তা। টিকিট কাউন্টারে যাওয়ার জন্য এই দিকে হচ্ছে পাকা রাস্তা, আর এইদিকে হচ্ছে ঘোড়ায় যাওয়ার রাস্তা। কিন্তু এই রাস্তাটা সুন্দর রাস্তা, বাঁধানো রাস্তা, কোনো অসুবিধা হবে না যেতে, পায়ে হেঁটেই যেতে পারবেন। তবে যদি মনে করেন ঘোড়ায় চেপে যাবেন, একটু ঘোড়ায় চাপবেন, চাপতেই পারেন। এই যে গন্ডোলার বোর্ডিং পয়েন্ট বা টিকিট কাউন্টার, তার কাছাকাছি যদি থাকতে চান সে ব্যবস্থাও আছে। এই আমার পেছনেই রয়েছে গ্লোবাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে থাকার ব্যবস্থাও আছে। সামনে জেকে ট্যুরিজমের থাকার ব্যবস্থাও আছে। আর যদি এই গুলমার্গ পাহাড়ের নিচে ট্যাংমার্গে থাকতে চান, সেখানেও থাকতে পারেন। ট্যাংমার্গে হোটেলগুলোর রেট তুলনায় কম, গুলমার্গের এই যে হোটেলগুলো সেগুলোর রেট অনেক বেশি, 10,000 15,000 পর্যন্ত। বিশেষ করে মে মাস মানে গরমের ছুটিতে এবং পুজোর ছুটি, এই যে সময়টা, সেই সময় কিন্তু প্রচুর রেট। এখানে কিন্তু টেন্ট পিচিংয়ের কোনো রকম পারমিশন দেওয়া হয় না। তো চলুন, আমরা প্রায় পৌঁছে গেছি টিকিট কাউন্টার। দূরে ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে টিকিট কাউন্টার। এই উপরে জেকে ট্যুরিজমের 3 BHK হাট আছে, এখানেও মন করলে একটা রাত কাটাতেই পারেন। আমরা গন্ডোলার যে টিকিট বুকিং কাউন্টার বা বোর্ডিং পয়েন্ট, সেই পর্যন্ত প্রায় এসেই গেছি। তো এখানে থাকার জন্য আছে দুটো খুব ভালো হোটেল। একটা হচ্ছে হোটেল হিলটপ এবং আরেকটা হচ্ছে কোলাহই গ্রিন হাইটস। কাশ্মীরের একটা বিখ্যাত গ্লেসিয়ার হচ্ছে কোলাহই, তার নামে হচ্ছে কোলাহই গ্রিন হাইটস।
এই দুটো থাকার জন্য খুব সুন্দর ব্যবস্থা। তবে এই লোকেশনে থাকতে হলে রেস্টও তো একটু খরচ করতেই হবে, 10 থেকে 15,000, আরও বেশি হয়ে যায় যখন সিজন থাকে এই হোটেল হিলটপ এবং কোলাহই গ্রিনের। এই যে রাস্তাটা এই পাশে চলে যাচ্ছে, এই দিকের রাস্তাটা হচ্ছে গন্ডোলার দিকে, আর এই পাশটা এই দিকটা হচ্ছে আইস রিক, মানে এখানে স্কিইং হয়। এখন তো বরফ নেই, শীতকালে যখন পুরো জায়গাটা বরফে ঢেকে যায় সেই সময় কিন্তু এখানে স্কিইং হয়। তার রাস্তাটা এই পাশে। তো আমার সামনে এই যে জায়গাটা, এইখান থেকে হচ্ছে গন্ডোলাতে যাওয়ার রাস্তা। এই ভেতর দিয়ে গিয়ে এপাশ হয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গন্ডোলার বোর্ডিং পয়েন্ট। টিকিট কিন্তু অনলাইনেই কাটতে হবে, হয় আপনি নিজে কেটে নেবেন, নয়তো আপনি যে হোটেলে আছেন সেই হোটেল ম্যানেজারকে বলবেন টিকিটগুলো কেটে দেওয়ার জন্য। চলুন আপনাদেরও ভেতরটা দেখাই। এরপরে আরও কিছুটা বাঁধানো রাস্তা আছে, এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। এটা হচ্ছে গন্ডোলা এন্ট্রি পয়েন্ট। ওইখান দিয়ে এসে এই যে সিমেন্টের রাস্তা করা আছে, এখান দিয়ে এসে এই হচ্ছে বোর্ডিং পয়েন্ট। তো এই যে গন্ডোলার বোর্ডিং পয়েন্ট একতলা, সেখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হয় দোতলা, সেখানে হচ্ছে বোর্ডিং পয়েন্ট। এই গন্ডোলার দুটো ফেজ, ফার্স্ট ফেজে নিয়ে যাওয়া হয় কান্ডৌরি পর্যন্ত, আর কান্ডৌরি থেকে আবার সেকেন্ড ফেজ, সেটা হচ্ছে মাউন্ট আফরাওয়াতের উপরে। মাউন্ট আফরাওয়াতের উপরে সারা বছর বরফ থাকে, কিন্তু কান্ডৌরিতে গরমের সময় বরফ থাকে না এবং এখন ওখানে বরফ নেইও। ফেজ 2তে যদি যান তবেই বরফটা পাবেন, এবং আজকে কিন্তু ফেজ 2 বন্ধ আছে। কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। টিকিট কাটার সময় আপনার যে আইডেন্টি কার্ড, সেই আইডেন্টি কার্ডের নাম্বার দিতে হয়, এবং আপনার আইডেন্টি কার্ডের যে নাম এবং টিকিটের যে নাম, এই নামটা কিন্তু মিলিয়ে দেখা হয়। খুব ভিড় থাকলে হয় না, কিন্তু মাঝে মাঝেই এটা চেকিং হয়। কাজে অন্য নামে টিকিট যেন করবেন না, করলেও সেটা কিন্তু খুব সাবধান, চেকিং হলে কিন্তু আপনাকে আটকে দেওয়া হবে। এবং দ্বিতীয় যে পয়েন্টটা হলো, সেই দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মে মাস, মানে গরমের ছুটিতে, এবং অক্টোবর মাস মানে পুজোর ছুটিতে এখানে প্রচণ্ড ভিড় হয়। অনলাইনে টিকিট কাটার পরেও এখানে বোর্ডিং করার জন্য হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সেই কারণে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব এইখানে চলে আসতে। 8:30 থেকে বোর্ডিং শুরু হয়, লাস্ট বোর্ডিং হচ্ছে বিকেল 4টে পর্যন্ত। 4টের পরে কিন্তু আর কোনো বোর্ডিং হয় না, বোর্ডিং অ্যালাউ করা হয় না। ফার্স্ট ফেজ সকাল 9টা থেকে 5টা, সেকেন্ড ফেজ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। উইন্টার টাইম হচ্ছে সকাল 10টা থেকে 4টে ফার্স্ট ফেজ, আর সেকেন্ড ফেজ 10:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত। তো প্রথমে এখানে টিকিটটাকে স্ক্যান করাতে হয়। টিকিট স্ক্যান হয়ে যাওয়ার পরে তারপরে আবার ভেতরে যে বোর্ডিং হবে সেই বোর্ডিংয়ের লাইন হচ্ছে গন্ডোলার লাইন। এই হচ্ছে গন্ডোলার টিকিট, অবশেষে আমাদের হাতে এসে গেছে, এবং এই হচ্ছে গন্ডোলা। আমরা এই গন্ডোলায় চাপবো। এই গন্ডোলার দরজা বন্ধ হলো। হ্যাঁ, ইয়েস ভাই। Now we are in the place, so I'm gonna shoot something right now. গন্ডোলা রাইড চেপেছি শেষ পর্যন্ত এবং চলেছি। তবে আজকে সেকেন্ড ফেজটা বন্ধ আছে, আজকে শুধুমাত্র ফার্স্ট ফেজে আমরা যাব। একটা একটা করে টাওয়ার আসছি, মানে বেশ কিছুটা করে উপরে উঠে যাচ্ছি আমরা। ফিলিং ফাইন। अभी आ गए? We're from Kashmir and we're feeling great right now. We met with you guys and you are really doing a great job, having a good heart, a kind heart. Thank you so much. And you are from Kashmir and this is your first time in Gondola? Yeah, this is my first time in Gondola. Same travel blogger. ঘোড়ায় যারা আসেন, এই হচ্ছে ঘোড়াওয়ালারা আসছে। ওই যে নিচে দেখুন, এটা হচ্ছে ঘোড়ার রাস্তা। গুলমার্গে সাইট সিং ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, কিন্তু সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এই গন্ডোলা। সেই গন্ডোলা চেপে আমরা এখন যাচ্ছি ফার্স্ট পেজ, প্রায় এসে গেছি। দেখা যাচ্ছে ফার্স্ট পেজের ল্যান্ডিং যেটা, সেটা আমরা প্রায় পৌঁছে গেছি। ওই নিচে থেকে আমরা উপরে উঠে এসেছি।
এই পরপর কেবল কার দাঁড়িয়ে রয়েছে। প্রথম পেজে এসে গেছি, এটা হচ্ছে ফার্স্ট পেজ, মানে হচ্ছে কান্দৌরি, এবং পরের পেজ মাউন্ট আফরাওয়াত। ওই আফরাওয়াতের উপরে কিন্তু বরফ আছে। আজ মে মাসের 8 তারিখ, ফেজ 1-এ কোনো বরফ নেই। শীতকালে এই জায়গাটা, শীতকালে কেন, ইভেন এপ্রিল মাসেও এই জায়গাটা বরফে পুরো ঢেকে থাকে, পুরো বরফে এই জায়গাটা ঢেকে থাকে। তখন কিন্তু এখানে স্নো স্কুটার চলে, 1500 থেকে 2000 টাকা পার রাইডে ওরা নিয়ে থাকে। দরদাম করে সেটা কিন্তু 1000 টাকা পর্যন্ত যেতে পারে, মানে ফিক্সড কোনো রেট নেই, দরদাম সব জায়গাতেই চলে। আপনারা যদি টিকিট না পান বা নিচে থেকে ঘোড়ায় আসেন, নিচে থেকে ঘোড়া করেও কিন্তু এই পর্যন্ত আসতে পারেন। এবং এই ঘোড়া, এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে আরও উপরে, ওই যে উপরে কিছুটা বরফ রয়েছে সেই পর্যন্ত নিয়ে যায়। এখন কিন্তু ফার্স্ট পেজে বরফ নেই। ওই উপরে 13,800 ফুট, মানে প্রায় 14,000 ফুট উচ্চতায় মাউন্ট আফরাওয়াতের এই যে রোপওয়ের লাইন চলে যাচ্ছে উপরে, ওখানে কিন্তু সারা বছর বরফ আছে। মেনটেন্যান্সের জন্য আজকে ফেজ 2 বন্ধ আছে, ওই যে মেনটেন্যান্সের কাজ চলছে, মেনটেন্যান্স স্টাফেরা ওই টাওয়ারের উপরে উঠছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার দুপাশে দুটো সেট অফ টাওয়ার রয়েছে, দুটো কেবল চলে গেছে। আমার বাঁ হাতের দিকে যে কেবলটা রয়েছে সেটা হচ্ছে গন্ডোলা, যে গন্ডোলা চেপে আমরা এলাম, এখান থেকে সোজা উপরে চলে যাচ্ছে ফেজ 2-তে। আর আমার ডান হাতের দিকে এটা হচ্ছে চেয়ার লিফট। শীতকালে যখন এই জায়গাটা পুরো বরফে ভর্তি হয়ে যায় তখন এখানে কিন্তু স্কিইং হয়। এই চেয়ার লিফটে করে যিনি স্কি করেন তার সব যন্ত্রপাতি এই চেয়ার লিফটে করে উপরে নিয়ে যান, মানে ফেজ 2-তে নিয়ে যান। ফেজ 2 থেকে স্কি করে নিচে নেমে আসেন। স্কিয়ের জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য এই চেয়ার লিফট ব্যবহার করা হয়, ট্যুরিস্টদের জন্য এই গন্ডোলাটা, আর যারা স্কি করেন শীতকালে তাদের জন্য এই চেয়ার কার বা চেয়ার লিফটটা ব্যবহার করা হয়। গুলমার্গ গন্ডোলার টিকিট কিন্তু এখন পুরোপুরি অনলাইন। গত 2 দিন ধরে আমরা অনলাইনে বুকিং করার চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে দেখাচ্ছে পুরোপুরি সোল্ড আউট, কোনো টিকিট নেই। খুব টেনশনে ছিলাম, গন্ডোলায় কি তাহলে চাপা হবে না। মনের মধ্যে এক রাত সংশয় নিয়ে আমরা এই গুলমার্গ পর্যন্ত এলাম, টুরিস্ট ইনফরমেশন সেন্টারে গেলাম। তো সেখানে তারা বললো গন্ডোলার কথা ভুলে যান, গন্ডোলা হবে না, আপনারা ঘোড়া নিন, ঘোড়াই করে যান, বরফ দেখতে পাবেন। ফেজ 2 তো যাবে না, তার আগে পর্যন্ত ফেজ 1-এর থেকে একটু উপরে, ফেজ 2 থেকে নিচে মাঝামাঝি একটা জায়গায় ঘোড়া আপনাদের নিয়ে যাবে, আপনারা ঘোড়া করে যান। তবুও আমাদের মনে একটু কিন্তু হলো। আমরা হাঁটতে চলে এলাম এই গন্ডোলার যে বোর্ডিং পয়েন্ট সেখানে। তো সেখানে ভেতরে ঢুকলাম, ঢুকে বলাতে দেখলাম শুধু আমাদের নয়, আরও বেশ কিছু জনকে ওনারা কিন্তু অফলাইনে টিকিট দিয়ে দিলেন এবং দামের দাম। তো এটাকেই বোধহয় বলে যে খায় চিনি জোগায় চিন্তামণি। আমরা চিন্তা করেছিলাম গন্ডোলাতে চাপবো, চিন্তামণি আমাদের ব্যবস্থা করে দিয়েছে। এই রাস্তা যেখানে চলে যাচ্ছে একদম শেষ মাথায় বেশ কিছু স্টল আছে, খাবার দোকান। তো চলুন আমরা একটু চা খাই, চা খেয়ে ফিরে যাই, ফেরার সময় হয়ে গেছে। উপরের থেকে গ্লেসিয়ার গলা জল এই নিচে নেমে আসছে। এইখানে যে দোকানগুলো রয়েছে দোকানের নামগুলো একটু খেয়াল করুন। জনস রেস্টুরেंट, मैक्सिकन रेस्टोरेंट, ला वेगस रेस्टोरेंट, स्नो व्यू रेस्टोरेंट। तो आपका कौन सा रेस्टोरेंट है? मेरा स्नो व्यू रेस्टोरेंट है। तो हम इधर देख रहे हैं जो रेस्टोरेंट का नाम है स्नो व्यू, मैक्सिकन और ला वेगस, ऐसे ऐसे जॉन्स रेस्टोरेंट, ऐसे फॉरेनर नाम है, इंग्लिश नाम है। क्यों? हाँ, जब यहाँ पे वो विंटर में फॉरेनर लोग आते हैं तो उनको ज़्यादा ये नाम पसंद है सर। थैंक यू। এখানকার এই যে রেস্টুরেন্টগুলোর এই যে মেক্সিকান রেস্টুরেন্ট, লা ভেগাস রেস্টুরেন্ট, এরকম সাহেবি নাম হওয়ার কারণ প্রচুর ফরেনার এখানে আসেন পুরো শীতকাল, বিশেষত ওনারা আসেন শীতকালে স্কি করতে। ওয়ার্ল্ডের সব থেকে লম্বা স্কিইং ট্রেল হচ্ছে এই গুলমার্গে, এবং এই ধরনের নামগুলো ওনাদের আকর্ষণ করে। সেই কারণে ওই বিদেশিদের আকর্ষণ করার জন্য এখানকার এই রেস্টুরেন্টগুলোর এরকম নাম দেওয়া হয়েছে, জনস রেস্টুরেন্ট, লা ভেগাস রেস্টুরেন্ট, মেক্সিকান রেস্টুরেন্ট। তো আমরা এরকম একটা রেস্টুরেন্টে এখন একটু চা খাই, চা খেয়ে ফিরে যাব। 5টার সময় কিন্তু গুলমার্গের গন্ডোলা বন্ধ হয়ে যায়, তার আগে ওখানে আমাদের ফিরে যেতে হবে। নাম কারণ এখানে তো এই লা ভেগাস রেস্টুরেন্টে আমরা হট চকলেট অর্ডার করেছি, আর নিচে ওটা হচ্ছে টয়লেট। এই লা ভেগাস রেস্টুরেন্টের হট চকলেটে চুমুক দিতে
সময় কাটাচ্ছি গুলমার্গে। অসাধারণ একটা অভিজ্ঞতা। হট চকলেটে চুমুক দিতে দিতে গুলমার্গে কিছুক্ষণ সময় দুর্দান্ত লাগছে, খুব ভালো লাগছে। এই যে নীল হলুদ যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব স্নো স্কুটার। এগুলো এখন তো বরফ নেই, চলবে না, শীতকালে বা যখন বরফ পড়ে এই স্নো স্কুটারগুলো এখানে চলে। ফেজ 1-এ অনেকক্ষণ সময় কাটালাম, তো এবার ফিরে যাওয়ার পালা। ফিরে যাওয়ার সময়ও কিন্তু আবার লাইন দিতে হবে, এবং ফেরার লাইনটা যে কি লম্বা লাইন সেটা আপনাদের একটু দেখাই। ওইখান থেকে এই লাইন পড়েছে, এই লাইন চলেছে, এই দিকে সোজা চলেছে লাইন, এরপরে ভেতরে। এই যে টিকিটটা, গন্ডোলার যে টিকিট, সে অনলাইনেই হোক অফলাইনে হোক, সেই টিকিটটা কিন্তু ফেরার সময় লাগবে, টিকিটটা কিন্তু ফেলবেন না। আপনারা যখন রিটার্ন করবেন তখন অবশ্যই এই যে টিকিটটা আছে, টিকিট। তো এখন আমরা ফিরে যাচ্ছি, আমাদের সেকেন্ড ফেজ তো যেতে পারলাম না, আজকে সেকেন্ড ফেজ বন্ধ ছিল, আমরা ফিরে যাচ্ছি এখন। আর ফেরার সময় ওই কথাটা মনে রাখবেন, আপনার টিকিটটা কিন্তু সাথে রাখবেন, অনলাইনই হোক অফলাইনই হোক, যে টিকিটই হোক টিকিটটা যেন সাথে থাকে। আমরা এখন ত্রিশঙ্কুর মতো ঝুলছি, কারেন্ট অফ হয়ে গেছিলো না কি হয়েছিল জানি না, আমরা একদম পুরো শূন্যে ঝুলছি, মাটি থেকে অন্তত 30 ফুট আরও বেশি হবে ঝুলছি, এবং তার সাথে সাথে দুলছি। ব্যাপারটা মোটেই সুবিধার মনে হচ্ছে না। যাক শান্তি, আবার কারেন্ট এসেছে, গন্ডোলা চালু হয়েছে। যাওয়ার সময় আমাদের শেষ হলো পুরো গন্ডোলা রাইড। গুলমার্গ মানে কিন্তু শুধু বরফ ঢাকা পাহাড় না, এরকম সুন্দর সবুজ প্রান্তর। 6টা বাজছে, অস্তমিত সূর্যের আলোয় গুলমার্গ। এই যে গাড়িটা বেরিয়ে যাচ্ছে, যে গেট দিয়ে বেরোচ্ছে সেই গেট দিয়ে এইখান দিয়ে ঢুকে এই পাশ দিয়ে গিয়ে এই পৌঁছতে হবে এখানে গন্ডোলার যে বোর্ডিং পয়েন্ট। আমার সাথে এখন রয়েছেন ইজাজ ভাই, যিনি হচ্ছেন এখানকার গাইড। उन्हीं किंतु घोड़ा नहीं जानना, वो है सिर्फ गाइड। तो इजाज साहब, आप जो गाइड बोलते हैं आपको, तो क्या गाइड करते हैं इधर? देखिए सर, जहाँ गुलमर्ग तो बहुत फेमस जगह है। यहाँ पे देखने के लिए बहुत सारे पॉइंट्स हैं, जैसे कि गुलमर्ग में 5-6 स्पॉट्स देखने के लिए, और फेज़ 2 में अभी एक पॉइंट है फ्रोजन लेक जिसका नाम है, बहुत मशहूर है, वहाँ पे लोग नहीं जाते हैं। जिधर गंडोला से हम उतरते हैं वहाँ से कितना दूर है? वहाँ से 3-3.5 किलोमीटर की दूरी पे है सर। ऊपर पैदल जाना पड़ता है? जी, वहाँ से ट्रैक करके जाना पड़ता है सर। वो कितना टाइम लगता है? टाइम सर, अगर चलने वाला बंदा हो तो 1 घंटा रखो सर। अच्छा। अगर चलने वाला नहीं है 2 घंटा भी लग सकता है, 2.5 घंटा, क्योंकि वो हाई अल्टीट्यूड है, ऑक्सीजन की कमी है। बुजुर्ग लोग तो वहाँ पे नहीं जा सकते हैं, अदरवाइज जो यंग कपल्स आते हैं जी, वो लोग इजी जा सकते हैं, या स्टूडेंट्स वगैरह हो, ट्रैकिंग करने के लिए जो भी हो वो लोग जा सकते हैं सर। तो वो बोर्डिंग पॉइंट से 3 किलोमीटर ऐसे है? जी सर। और एनी अदर पॉइंट फेज 1 पे कोई पॉइंट? फेज 1 में तो एक वाटरफॉल है सर, बहुत अच्छा है देखने के लिए। लेकिन वो तो नीचे है थोड़ा। हाँ, वो खिलनमर्ग राइट साइड में, वहाँ से जाते हैं। फेज 1 से 2-2.5 किलोमीटर की दूरी पे है खिलनमर्ग। अच्छा। वो भी अच्छा है देखने के लिए, वहाँ से पूरा कश्मीर दिखता है सर। और फाइनली आपका फ़ोन नंबर? फाइनली मेरा फ़ोन नंबर है सर 7051563490। एजाज अहमद सर, टूर गाइड कश्मीर। थैंक यू वेलकम सर, वेलकम। এই টুরিস্ট ইনফরমেশন সেন্টার, তার ঠিক এপাশেই হচ্ছে ভেতরে এন্ট্রি গেট। এইদিকে হচ্ছে শিব টেম্পল। আজকের মতো এদের কাজ শেষ। এটাই ঘোড়ার আস্তাবল এই শিব মন্দিরের কাছে। 9 নম্বর ঘাট এটা।
এই সবে গুলমার্গ থেকে ফিরলাম। তো আপনাদের তো বলেইছিলাম শিকারাতে চড়বো, তো চলুন 12 নম্বর ঘাটে এসেছি, জাভেদ ভাইয়ের শিকারাতে উঠবো। এই হচ্ছে জাভেদ ভাইয়ের জাভেদ প্যালেস, बंगाली चौक। হ্যাঁ বাঙালি চোখ। অন্ধকারে আমাকে দেখা যাচ্ছে কিনা জানি না, হাউস বোটগুলো পাশে সুন্দর দেখা যাচ্ছে। ডাল লেকের এই যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে গোল্ডেন লেক। তো এখানে ইয়াং হলিউড যে হাউস বোট আছে, সেই হাউস বোটে আমরা যাব। আমাদের গতকাল এখানে থাকার কথা ছিল, কিন্তু গতকাল সোনামার্গ থেকে ফিরতে বড্ড দেরি হয়ে গেছিলো, 10:30 বেজে গেছিলো, তো সেটা তো আমরা দেখাতে পারিনি। আজকে এখানকার হাউস বোটগুলো দেখতে কেমন হয় সেটা আপনাদের একটু অবশ্যই দেখাবো। এখন আমরা যাচ্ছি ডাল লেকের সব থেকে সুন্দর যে অংশ, জমজমাট যে অংশ, সেটা হচ্ছে গোল্ডেন লেক দিয়ে। এই হচ্ছে আমাদের হাউস বোট ইয়াং হলিউড। কাশ্মীর মানে ভূস্বর্গ, কাশ্মীর মানে একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স। কাশ্মীরের এই যে এক্সপিরিয়েন্স, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে শ্রীনগরের ডাল লেক, এবং ডাল লেককে কেন্দ্র করে শিকার রাইড যেমন আছে, তেমনি তার সাথে হচ্ছে হাউস বোটের যে এক্সপিরিয়েন্স। তো আমরা এখন এসে পৌঁছেছি ইয়াং হলিউড হাউস বোটে, এবং এই হাউস বোট দেখাশোনা করেন আদিল ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। এবং একটা হাউস বোট বলতে ঠিক কী বোঝায়, কি তার মধ্যে থাকে, পুরো একটা ভার্চুয়াল टूर আমরা आदिल भाई साथ নেব। नमस्ते आदिल भाई। तो एक हाउस बोट, हम तो कलकत्ता के रहने वाले हैं, हाउस बोट हम सुना है बहुत, तो एक हाउस बोट में क्या क्या रहता है? हाउस बोट एक घर जैसा होता है सर। यहाँ पे आपको सब कुछ जैसे कि खाना वाना सब कुछ घर जैसा मिलता है, घर टाइप फूड मिलता है यहाँ पे। और ये हाउस बोट का जो ये है बालकनी है, पहले यहाँ से आप एंटर कर सकते हैं। पहले आप आगे आपको ये बहुत अच्छा नज़ारा देखने को मिलेगा, ये लाइटिंग वगैरह, दिन में आप माउंटेन्स भी देख सकते हैं, आगे बहुत बढ़िया व्यू मिलता है यहाँ से देखने को। और इसके बाद में आपको स्टिंग हॉल की तरफ लेके जाऊंगा। तो हम बोल सकते हैं ये हाउस बोट का ड्राइंग रूम? जी, ड्राइंग रूम है ये हाउस बोट का। ठीक है, ये मेन एंट्री है यहाँ से, ये आप देख सकते हैं आराम। जहाँ पे अभी क्लाइंट हमारे ऑलरेडी हैं, बैठे हैं आराम से, बातें शातें कर रहे हैं। शॉपिंग वॉपिंग भी करनी होगी वो भी यहाँ पे होती है, सब कुछ यहाँ पे कर सकते हैं। ये रहा हाउस बोट का डाइनिंग हॉल। यहाँ पे डिनर ब्रेकफास्ट कुछ भी करना होगा आराम से कर सकते हैं, खाना वाना आराम से खा सकते हैं। अभी ऑलरेडी हमारे क्लाइंट यहाँ पे डिनर कर रहे हैं, डिनर का टाइम है अभी। तो चलুন हाउस बोटेर যে পরের যে সেকশন, সেই অংশটায় আমরা যাই। यहाँ से अभी आगे बेडरूम स्टार्ट होते हैं। हाँ। इससे पहले एक छोटा सा किचन होता है हमारा यहाँ, जहाँ से हम खाना सर्व करते हैं। किचन एक्चुअली अलग होता है इसका, जहाँ पे फूड बनता है वो अलग होता है, बोट के बाहर होता है, लेकिन यहाँ से हम खाना सर्व करते हैं। और यहाँ से बेडरूम स्टार्ट होते हैं। तो एक हाउस बोट में कितना बेडरूम होता है? एक हाउस बोट में 2 बेडरूम होते हैं, 3 बेडरूम होते हैं। इस हाउस बोट में 2 बेडरूम है, क्योंकि अभी कोई फैमिली होती है, उनके लिए उनको एक पूरा बोट मिलता है, पूरा घर मिलता है उनको। जैसे कि 2 कपल होंगे या एक फैमिली में 5 पर्सन्स होंगे, 6 पर्सन्स होंगे, उनको पूरा घर मिलता है यहाँ पे, विदाउट डिस्टर्बेंस वो यहाँ पे रहते हैं। हाउस बोटेर बेडरूमটা কেমন হয় সেটা আপনাদের দেখাই। এখানে গেস্ট আছে, যতটা সম্ভব ভালোভাবে আমি দেখাবার চেষ্টা করছি। গেস্টদের রিকোয়েস্ট করেছি, ওনারা একটু বাইরে গেছেন, আমরা সেই ফাঁকে ভেতরটা দেখাচ্ছি। এটা সিঙ্গেল বেড, এখানে একটা ডাবল বেড, এখানে একটা কাবার্ড, এই পর্দাগুলো এবং এই যে কাজগুলো সেটা একটু দেখুন। বেড সাইড টেবিল, তার সাথে নাইট ল্যাম্প, এই হচ্ছে ড্রেসিং টেবিল। আর বাথরুমটা দেখাই, এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে বেসিন, কমোড, এর সাথে বাথটব। রীতিমতো রাজকীয় ব্যাপার স্যাপার তো হবেই हाउस बोट। तो इसका रेट क्या है? इसका रेट है सर अभी चल रहा है 6000 से 7000 विद फूड। तो इसमें हम जो भी उनको चाहिए खाना देते हैं, जैसे कि मतलब एक नॉनवेज होंगे, उसमें एक नॉनवेज डिश रखते हैं, एक सब्जी रखते हैं, दाल रखते हैं, रोटियां रखते हैं, राइस रखते हैं, बाकी बाथरूम सब कुछ अटैच है इस रूम में। और गर्म पानी भी अवेलेबल होता है यहाँ पे, 24 आवर्स गर्म पानी भी रहता है। ये आप खाना देख सकते हैं, ये राइस है इसमें, राइस, ये इसमें मिक्स वेज है, मिक्स्ड वेज जी। और ये टमाटर पनीर, ओके, ये रोटियां हैं इसमें, ओके, तवा रोटी, और ये दाल, ये है दाल जी। ये डिनर। तो
अगर कोई ये हाउस बोट बुक करना चाहते हैं तो आपको कैसे कांटेक्ट करें? जी मेरा नाम आदिल अहमद है, मेरा नंबर है 9596047198। গতকাল আমাদের এই ইয়াং হলিউডে থাকার কথা ছিল, কিন্তু এত দেরি হয়ে গেছে, সোনমার্গ থেকে ফিরতে আমরা কালকে থাকতে পারিনি। আজকে আবার এসেছি এই হাউস বোটটা কেমন দেখতে সেটা আপনাদের দেখানোর জন্য। এখন আমরা ইয়াং হলিউড হাউস বোটে বসে একটু চা খাচ্ছি। রাত 10টা বাজছে। আমাদের এখানে রাত কাটানোরই কথা ছিল, কিন্তু ফিরতে বড্ড দেরি হয়ে গেছে, আর কালকে তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের এখানে থাকাটা হলো না। হাউস বোটে বসে আছি আমরা, আধ ঘন্টা এসেছি, এর মধ্যেই আলাপ হয়ে গেছে সুদর্শনজির সাথে। উনি এক্স ডিএসপি जेल एपी माने आंध्र प्रदेश। तो आपको कैसा लग रहा है ये हाउस बोट, ये कश्मीर? వినండి ఉల్లాసంగా ఉత్సాహంగా ఈరోజు మనము హౌస్ బోట్ లో కాశ్మీర్ లో ఉన్నాము.